এবার আমরা দ্বিতীয় একটা কন্ডিশনে সরলরেখার সমীকরণটা একটু চিন্তা করি। সেটা হচ্ছে কন্ডিশনটা এখানে কি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে বুঝেই যাচ্ছে যে আমাদের যে সরলরেখাটা এখানে এখন কাজ করবো সেটা অবশ্যই আর যাই হোক মূল বিন্দু দিয়ে যাবে, এখন যেদিকে ইচ্ছা সেদিকে যাক, মূল বিন্দুর উপর দিয়ে তাকে যেতেই হবে। তাহলে এখন আমরা চিত্রটা যদি চিন্তা করি যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এই হচ্ছে আমাদের মূল বিন্দু। সো এই মূল বিন্দুর উপর দিয়ে কোনো একটা সরলরেখা চলে গেছে, এই হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0। এখন তাহলে কি হবে, একটু আগে আমরা একটা সরলরেখা পড়ে আসছি যেটা ছিল কি y = mx + c। এই mটা হচ্ছে কতটুকু ঢাল, অর্থাৎ এটা যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে তার m হবে কত, tan থিটা, এটা হচ্ছে ঢালটা। আর c কতটুকু, y অক্ষ থেকে কতটুকু ছেদ করেছে, কত অংশ ছেদ করেছে, এটা মানে কি যে মূল বিন্দু থেকে এটা y অক্ষকে কতটুকু দূরত্ব ছেদ করেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে মূল বিন্দু দিয়েই যদি যায় তাহলে কতটুকু দূরত্ব, এই যে c এর মানটা কি এখানে আর আছে, এখানে কিন্তু আর নাই, এখানে কিন্তু এখন কত c এর মানটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এই সমীকরণটাতে যদি আমি c এর মান 0 বসাই তাহলে ব্যাপারটা কি হয়, আকারটা কেমন দেখায়, y = mx। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে আসলে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে মূল বিন্দুগামী কোন একটা সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ বললে আমরা কি চিন্তা করব, আমরা সব সময় শুরুতেই এটা নিয়ে কাজ করব যে সরলরেখাটা হচ্ছে y = mx। এখন m এর মানটা যদি যা হয় সেটার উপর আসলে ডিপেন্ড করবে সরলরেখাটা কিভাবে অবস্থিত। m এর মানটা নেগেটিভ হলে হয়তো সরলরেখাটা এরকম করে থাকতে পারে, আবার এখন মানের উপর ডিপেন্ড করে যে পজিটিভ যদি কম হয়, m এর মান যদি কম পজিটিভ হয়, অর্থাৎ ধরলাম যে 1, তাহলে হয়তো একভাবে যাবে, m এর মান যদি 5 হয় তাহলে আরেকটু খারাপভাবে উপর দিকে উঠবে, এরকম ব্যাপার। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে একটি সরলরেখা, আমরা একটা প্রবলেম নিয়ে চিন্তা করি, একটি সরলরেখা মূল বিন্দুগামী এবং x অক্ষের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে সরলরেখার সমীকরণ কত? এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। তো এখন আমরা যখনই একটা সরলরেখার সমীকরণ বের করতে বলবে শুরুতে সবসময় ধরে নিব যে মনে করি সরলরেখার সমীকরণটা এরকম কিছু একটা, কোনটা ধরবো আসলে সেটা আমাদের ডিপেন্ড করবে কোন কন্ডিশন দেওয়া আছে, কোন কন্ডিশনের সাথে মিলে যায়। যেমন এখানে আমরা অলরেডি দুইটা সরলরেখা পড়েছি, একটা কি ঢাল দেওয়া আছে এবং কতটুকু অংশ ছেদ করে সেটা দেওয়া আছে, আর আরেকটা পড়লাম কি মূল বিন্দুগামী। তো এখানে বলেই দিয়েছে মূল বিন্দুগামী, তার মানে আমি শুরুতেই ধরে নেব কি যে মনে করি বা সরলরেখার সমীকরণ y = mx। আমার কিন্তু এখন এখানে +c লেখার কোনোই দরকার নাই, কারণ এখানে বলেই দিয়েছে সরলরেখাটি মূল বিন্দুগামী। তাহলে m এর মানটা জানতে পারলে কিন্তু কাজ শেষ। এখন বলছি কি, যেহেতু আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে প্রশ্ন মতে m = হচ্ছে tan 30 ডিগ্রি, তার মানে হচ্ছে tan 30 মান হচ্ছে 1/√3। তাহলে সুতরাং সমীকরণ কত হবে, y = 1/√3x, এবং এটাই হচ্ছে আসলে অ্যানসার। তো আমরা এটাকে যদি আদর্শ আকারে লিখতে চাই কিভাবে লেখা যায়, √3 এই পাশে গুণ করে দিই, এখান থেকে y √3y, এখান থেকে x, তাহলে আদর্শ আকার কি বলে, x - √3y = 0, অর্থাৎ সব এক পাশে নিয়ে আসছি, তাই না? আদর্শ আকারটা কি, যে আমাদের আদর্শ আকারটা ছিল ax + by + c = 0, সব কিন্তু এক পাশে, আরেক পাশে সবসময় 0। তো এটা আমরা আদর্শ আকারে যদি অ্যানসার লিখতে চাই সবসময় সবকিছু এক পাশে নিয়ে যাব, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এরকম অঙ্ক আমাদের বইয়ে আরো অনেক আছে, যে মূল বিন্দু দেওয়া আছে, কোনটা হয়তো চেঞ্জ করে দিবে। তো এই অঙ্কগুলো আসলে আমরা কোথায় পাবো, হাবিবুর রহমান স্যারের বইটা ফলো করছিলাম, শুরুতেই বলেছি লেকচারে। এই বইয়ে আজকে যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে 3.5। তো 3.5 এর একদম 1 নাম্বার অঙ্কটাই আসলে এই ধরনের অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কোথায় পাবো, আমরা এখানে একটা বক্স করে লিখে দিচ্ছি, অনুশীলনী 3.5 এর 1 নাম্বার অঙ্ক। এটা হচ্ছে এখানে দেখবো আমরা যে মূল বিন্দু 1 নাম্বার না, সরি একটু ভুল হয়েছে, আসলে এটা 2 নাম্বার হবে, 2 নাম্বার, যে মূল বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সাথে কোণ দেওয়া আছে, কোন একটা কোণ তৈরি করে, তাহলে আসলে ঢালটা কত হবে, ঠিক আছে? তাহলে এরকম একটা অঙ্ক আমাদের এই 2 নাম্বার অঙ্কের মধ্যে আছে। এবার 3 নাম্বার একটা কন্ডিশন দেখি, যে যেখানে দেওয়া আছে কি সরলরেখার উপরস্থ একটি বিন্দু জানা আছে এবং ওই সরলরেখাটার ঢাল জানা আছে। তো আমরা বিষয়টা কিভাবে ইমাজিন করতে পারি, যে এই ধরলাম একটা সরলরেখা, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, সরলরেখার ঢাল জানি অর্থাৎ থিটা জানি,
এবং এই সরলরেখার উপরে কোনো একটা বিন্দু আপনাকে দেওয়া থাকবে, x1 y1 ধরে নিচ্ছি। এখন আমরা জানি কি যে ঢাল যদি জানি তাহলে সরলরেখা সমীকরণটা কেমন হয়, y = mx + c ইন জেনারেল, যদি সে মূল বিন্দু দিয়ে না যায় বা মূল বিন্দুতে গেলে c এর মানটা 0। এখন এই যে x1 y1 বিন্দুটা, এটা কি এই সঞ্চার পথটা অর্থাৎ এই সরলরেখাটার উপর একটা বিন্দু, তার মানে কি যে এই বিন্দুটা অবশ্যই এই সরলরেখাটার যে কন্ডিশন মেইনটেইন করে এই বিন্দুটা একই কন্ডিশন মেইনটেইন করে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন কোনো বিন্দু যদি কোনো সরলরেখার উপর অবস্থিত হয় সেই বিন্দুটা কি বললাম যে অবশ্যই ওই সরলরেখার কন্ডিশন মেইনটেইন করবে। এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে আমরা বাংলায় বলি আসলে সিদ্ধ করা যায়। সিদ্ধ করা ব্যাপারটা কি যে আমি ইচ্ছা করলে এই বিন্দুটা অর্থাৎ ভুজার কোটিটাকে নিয়ে এখানে বসা দিতে পারি, তাতে আমার আসলে মানটান সবই একই রকম থাকবে। অর্থাৎ আমি যদি এই বিন্দুটাতে এখানে সিদ্ধ করি, যে এটা এই সিদ্ধ আবার হচ্ছে ডিম সিদ্ধ না, অর্থাৎ বয়েল করা না, তাহলে সিদ্ধ করলে ব্যাপারটা কি হবে, অর্থাৎ আমরা যদি বয়েল করি আর কি, তাই না? তাহলে বয়েল করলে কি হয় যে y এর জায়গায় কি বলবে, কোটিটা বলবে, অর্থাৎ y1 = m, x এর জায়গায় কি বলবে, ভুজটা বলবে, অর্থাৎ x1 + c। কনস্ট্যান্টটা আসলে চেঞ্জ হবে না। তার মানে কি এটা কেন লিখতে পারবো, যদি এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে যায় তাহলে আমি অবশ্যই বিন্দুটাকে সরলরেখার উপরে বসায় দিতে পারবো। এই জিনিসটা হচ্ছে সিদ্ধ করে, এবং বসায় দিলে আমার এই পাশে মান যা থাকবে এই পাশে মান আসলে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাকে কিন্তু এই প্রবলেমটাতে c এর মান দেওয়া নাই। এখন ব্যাপারটা কি করেছি আমি, যে y = mx + c একটা সমীকরণ জানি, y1 = m x1 + c এই একটা সমীকরণ জানি, এবং আমাকে কাজকে কি করতে হবে, c তো যেহেতু জানা নাই তাহলে c বাদ দিতে হবে। তাহলে এই দুইটা সমীকরণ থেকে, অর্থাৎ এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা যদি 2 নং সমীকরণ হয়, তাহলে c বাদ দেওয়ার জন্য কি করতে হবে, খুব সহজ, সবাই বলবে যে 1 থেকে ভাই 2টা বিয়োগ করে দেন। তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই তখন আসলে কি পাই, y - y1 = mx + c - mx1 - c। তাহলে আমি c আর c বাদ হয়ে যাচ্ছে, m টা যদি কমন নিয়ে নিই তখন আমরা কি পাই, y - y1 = m * x - x1। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণে দেখো আমি কি কি জানি, আমি একটা বিন্দু জানি x1 y1, আর কি জানি, ঢালটা জানি। সো কোনো ঢাল যদি জানি আর কোনো একটা মাত্র বিন্দু আর ঢাল যদি জানি, তাহলে কিন্তু আমি একটা সরলরেখাকে লিখে ফেলতে পারবো। কোন সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে, সেটা কি y - y1 = m * x - x1। তাহলে এখন যদি আমাদেরকে একটা एग्जांपल যদি আমরা চিন্তা করি, যে এরকম বলে দিল একটি সরলরেখা বললো 3 - 2 বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সরলরেখা সমীকরণটা কেমন হওয়া উচিত? তো তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে আমরা ধরে নিব যে মনে করি সরলরেখা সমীকরণ কি, যেহেতু একটা বিন্দু দেওয়া আছে, যেটা বললাম যে আমাদের কন্ডিশন পরে বুঝতে হবে কি কি দেওয়া আছে, এখানে বিন্দু আর কোণটা দেওয়া আছে। তাহলে আমি বলবো y - y1 = m * x - x1। প্রশ্ন মতে x1 y1 এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে -3 - 2 এবং m হচ্ছে tan 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 1। সুতরাং সমীকরণ কি হবে, y - y1 তার মানে এটা প্লাস হয়ে যাবে m * x - x1। সো একবার আমরা যদি লিখতে চাই x - y, এখানে হয়ে যাবে -5 = 0। এই হচ্ছে আমাদের অ্যানসারটা। সো এইভাবে একটা বিন্দু এবং যদি ঢাল দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সরলরেখার সমীকরণ বের করে নিতে পারি। তো এই টার্ম দিয়ে অনেক ধরনের অঙ্ক হয়তো বইয়ে থাকতে পারে আমাদের, বা কোনো কোনো অঙ্কের মধ্যেও ব্যবহার করতে হতে পারে, যেগুলো আমরা ভবিষ্যতে আরো যখন করব তখন আরো ভালোভাবে হয়তো দেখব। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবেন যে এটা সরলরেখার আরেক ধরনের সূত্র, যেখানে আমার শুধু একটা বিন্দু এবং ঢাল জানা থাকলেই আমি সমীকরণটা লিখে ফেলতে পারবো। এবার আমরা 4 নম্বর যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সরলরেখার উপরস্থ দুইটি বিন্দু যদি দেওয়া থাকে। একটু আগে কি দেখলাম, একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকে। এবার আমরা দেখব কি যদি দুইটা বিন্দু দেওয়া থাকে। তো আগের মতই যে এখন ধরে নিচ্ছি এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে একটা সরলরেখা যার উপরস্থ, এখন আমি দুটা বিন্দু জানি, একটা হচ্ছে x2 y2 আর একটা হচ্ছে x1 y1। একটু আগে যেটা দেখলাম যে একটা যদি বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়, y - y1
ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। যদি আমি একটা বিন্দু এবং ধরে নিই যে ঢালটা যদি tan থিটা সমান m যদি হয়, এটা এখন কথা হচ্ছে আমার তো mটা আসলে দেওয়া নেই, তার মানে কি আমাকে m এর মানটা অবশ্যই সামহাও রিপ্লেস করে দিতে হবে কিছু একটা দিয়ে। কি দিয়ে রিপ্লেস করা যায় খেয়াল করো, আমি দুইটা বিন্দু জানি, আমি কিন্তু ঢালের মান বের করতে পারি। মনে আছে যে দুটা বিন্দু জানা থাকলে ঢালের মান কিভাবে বের করা যায়? কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল। তো তাহলে এই মানটা যদি এখানে বসায় দিই, সেখানে এখন কি পাই? y minus y1 equals to y2 minus y1 divided by x2 minus x1 into x minus x1। বা এটাকে আমরা একটু সাজায় এভাবে লিখতে পারি যে y minus y1, এখানে একটা কাজ করি, এটাকে একটু মাইনাস কমন নিয়ে এরকম করে লিখে দিই y1 minus y2 x1 minus x2, অর্থাৎ উপরে নিচে দুইখানে আমি মাইনাস কমন নিয়ে ফেলছি, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, equals to x minus x1। তাহলে আমাদের ব্যাপারটা কি আসছে? ব্যাপারটা আসছে হচ্ছে x minus x1 divided by x1 minus x2 equals to y minus y1 divided by y1 minus y2। এই হচ্ছে আমাদের আসলে সমীকরণটা। কিভাবে আসলে সমীকরণটা? যে আমরা এই কাজটা করলাম, y এই অংশটাকে নিচে পাঠিয়ে দিলাম আর এটা তো এখানে ছিল। তাহলে দুইটা বিন্দু, তার মানে কি কি জানি দেখো, x1 জানি, x1 জানি, x2 জানি, y1 ও জানি, এটা y1 y2 সবই জানি। সো আমি যদি এই দুইটা বিন্দুর মান জানি, আমি কিন্তু এই সূত্রতে বসায় দিলেই কিন্তু আমার আসলে অঙ্কটা হয়ে যায়। তার মানে এখন যদি আমাকে বলা থাকে যে একটা एग्जांपल যদি আমরা চিন্তা করি যে 1 2 ও 5 9 বিন্দুগামী রেখার সমীকরণ কত, তাহলে আমরা দেখা যাচ্ছে যে দুটো বিন্দু এখানে জানি। সো আমরা দুটো বিন্দু যখন জানি, আমরা কিভাবে বলতে পারি যে সমীকরণটা হচ্ছে যে সমীকরণ x x1 যে কোনো একটা, নিচে কি হবে x1 x2 অর্থাৎ ভুজদ্বয়ের বিয়োগফল equals to y minus y1, যেটাকে 1 ধরবো সেটাকে কিন্তু সবসময় 1 ই ধরতে হবে, y1 minus y2। তার মানে এখানে আসে হচ্ছে x minus 1, এখানে আসবে হচ্ছে -4, y minus 2, এখানে আসবে -7। সো আমি মাইনাসটা দুই পাশ থেকে কিন্তু বাদ দিয়ে দিতে পারি, তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে x minus 1/4 equals to y minus 2/7। এখন যদি r গুণ করে দিই তাহলে 7x minus 7 equals to 4y minus 8। সুতরাং আদর্শ আকারটা কি? 7x minus 4y plus 1 equals to 0। এই হচ্ছে আমাদের অ্যানসারটা। সো দুইটা বিন্দু যদি জানা থাকে তাহলে সরলরেখার সমীকরণটাও কিন্তু আমরা লিখে দিতে পারি। তখন আমরা কি করব? এই সূত্রটা অ্যাপ্লাই করে কাজ করব। তো বইয়ে আসলে এই দুটা বিন্দু দিয়ে ইউজ করে অনেক অঙ্ক আছে। তো আমরা অঙ্কগুলো একটু নাম্বারগুলো একটু লিখে দেই। অঙ্কগুলো হচ্ছে হাবিবুর রহমান স্যারের বই, এটার অনুসরণী 3.5 এর 1 নাম্বার অঙ্ক, তারপর 7 নাম্বার অঙ্ক, 20 21 22 19, এই সবকটা অঙ্কই আসলে আমাদের দুইটা বিন্দুগামী সরলরেখা অর্থাৎ এই ইকুয়েশনটা ইউজ করে অঙ্কগুলো করতে হয়। তো আমরা কিছু एग्जांपल তারপর আরেকটু দেখি।